আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমার স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত। তোমাদের নমুনা প্রশ্নগুলো দেওয়া হয়েছে, এখন থেকে রেগুলার এই চ্যানেলে তোমাদের নমুনা প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে। এরই ধারাবাহিকতায় আজকে আমি নবম শ্রেণীর বাংলা নমুনা প্রশ্নটির নৈর্ব্যক্তিক অংশটি নিয়ে আলোচনা করব। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে সম্মুখ স্বরধ্বনি কোনটি? আ, এ নাকি রস্বই? আ এই স্বরধ্বনিটি উচ্চারণের সময় জিভ মাঝখানে নিচু থাকে, তাই এটি হলো মধ্য স্বরধ্বনি। এ উচ্চারণের সময় আমাদের জিভ সামনের দিকে উঁচু হয়, তাই এটি হলো সম্মুখ স্বরধ্বনি। আমরা যখন উচ্চারণ করি তখন আমাদের জিভ সামনের দিকে উঁচু হয়, তাই এটি সম্মুখ স্বরধ্বনি। আবার রস্বই যখন উচ্চারণ করি তখনও আমাদের জিভ সামনের দিকে উঁচু হয়, তাই এটি সম্মুখ স্বরধ্বনি। তোমাদের প্রশ্নে বলেছে সম্মুখ স্বরধ্বনি কোনটি, কিন্তু একটু লক্ষ্য করো এ রস্বই এই তিনটিই আমাদের সম্মুখ স্বরধ্বনি। হয়তোবা এখানে প্রশ্ন দিতে চেয়েছিল সম্মুখ স্বরধ্বনি নয় কোনটি। যদি বলতো সম্মুখ স্বরধ্বনি নয় কোনটি, তাহলে উত্তর হতো আ। আর এখানে যেগুলো রয়েছে এগুলো সবগুলোই হলো সম্মুখ স্বরধ্বনি। 2 নম্বর, কোনটি লেখ্য প্রমিতের উদাহরণ? অসুবিধা, তুলো, দেবার, হাজারো। অসুবিধা এটি হলো আমাদের লেখ্য প্রমিতের উদাহরণ, আর তুলো, দেবার, হাজারো এগুলো হলো কথ্য প্রমিতের উদাহরণ। নিচের কোনটি কথ্য প্রমিত? লাখো হলো একটি কথ্য প্রমিত। 4 নম্বর, সাধু রীতির পদ প্রমিত রীতির তুলনায় দীর্ঘতর হয়। নিচের কোন শব্দশ্রেণীর ক্ষেত্রে? সাধু রীতির পদ প্রমিত রীতির তুলনায় দীর্ঘতর হয় অনুসর্গের ক্ষেত্রে। 5 নম্বর, কোনটি বলকের উদাহরণ? তোমার পারা উচিত, তুমি পারবে, তোমার দ্বারা হবে, তোমাকেই খুঁজছে বাংলাদেশ। এখানে কোনটি বলকের উদাহরণ? বলক যেসব লগ্ন শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দের উপর বাড়তি জোর তৈরি করে সেগুলোকেই বলক বলে। বহুল ব্যবহৃত বলক হলো ও, রস্বই। এই ও এবং রস্বই দিয়ে যে কোনো শব্দের উপর বাড়তি জোর তৈরি করা যায়। তুমি পারবে এই কথাটিতে দেখো রস্বই দিয়ে এই পারবেটাকে আরও জোর দেওয়া হচ্ছে যে অবশ্যই তুমি পারবে, তুমিই পারবে, তোমার দ্বারাই হবে। এখানে বলকের উদাহরণ হলো তুমিই পারবে। 6 নম্বর, সোম শব্দের প্রতিশব্দ কোনটি? সোম শব্দের প্রতিশব্দ হলো চাঁদ। অর্বাচীন শব্দের প্রতিশব্দ কোনটি? অর্বাচীন শব্দের প্রতিশব্দ হলো নতুন। 8 নম্বর, তড়িত শব্দের বিপরীত শব্দ কোনটি? তড়িত শব্দের বিপরীত শব্দ হলো স্লথ। 9 নম্বর, তিলোত্তমা, তিলযোগ উত্তমা। অভিধানের তৃতীয় বন্ধনীর মাধ্যমের অংশটিকে কি বলে? এই যে তৃতীয় বন্ধনীর মাধ্যমে যে অংশটি রয়েছে তিলযোগ উত্তমা, এই অংশটিকে কি বলে? তিল যোগ উত্তমা এই দুটোর মাধ্যমে আমাদের হয়েছে তিলোত্তমা, তাহলে এই অংশটিকে বলা হচ্ছে শব্দের গঠন। 10 নম্বর, অভিধানের বর্ণক্রম অনুযায়ী নিচের কোন গুচ্ছ সঠিক? আশ, আভরণ, ক্ষমা, কার্যকর। খ নাম্বারটা সঠিক। কবিতাংশটি পড়ে 11-12 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে একটি উদ্দীপক দিয়েছে এবং এই উদ্দীপকের আলোকে 11 এবং 12 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলই দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। কবিতাংশের ভাব নিমগাছ গল্পের কোন চরিত্রে ফুটে উঠেছে? এই কবিতাংশটির ভাব নিমগাছ গল্পের লক্ষ্মী বউয়ের চরিত্রে ফুটে উঠেছে। সাদৃশ্যপূর্ণ ভাবটি হলো 1 ও 2, পরার্থপরতা, নিঃস্বার্থতা। 13 নম্বর, আমি কোনো আগন্তুক নই। কবিতায় কোন মাসে ধানের মঞ্জুরির কথা বলা হয়েছে? আমি কোনো আগন্তুক নই কবিতায় কার্তিক মাসের ধানের মঞ্জুরির কথা বলা হয়েছে। 14 নম্বর, জন্মভূমি কবিতায় কবি কাদেরকে পাষণ্ড বর্বর বলেছেন? সাজত্যবোধহীনদের এবং স্বদেশপ্রীতিহীনদের কবি পাষণ্ড বর্বর বলেছেন। 15 নম্বর, কবিতার প্রতি লাইনের শেষের অন্তমিলকে কি বলে? কবিতার প্রতি লাইনের শেষের অন্তমিলকে অনুপ্রাস বলে। এবার আমরা এই এক কথায় প্রশ্নের উত্তরগুলো দেখব। এক কথায় উত্তরের প্রথমটি হলো সাহেব। এখানে বিসম্মানিত ব্যক্তি এখানে শীর্ষপদ কোনটি? সাহেব হলো এখানে শীর্ষপদ। 17 নম্বর, ভর সন্ধ্যায় লোকটি বাড়ি থেকে বের হয়ে এলো। এ বাক্যে ভর সন্ধ্যা শব্দটিকে কি বলে? এই প্রশ্নটির উত্তর পাওয়ার জন্য তোমাদেরকে আগে জানতে হবে উদ্দেশ্যের প্রসারক এবং বিধেয়ের প্রসারক এগুলো কাকে বলে। প্রথমে আসে উদ্দেশ্যের প্রসারক। উদ্দেশ্যকে ব্যাখ্যা করার জন্য যে শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহৃত হয় তাকে উদ্দেশ্যের প্রসারক বলে। আর উদ্দেশ্য হলো বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে। বিধেয়ের প্রসারক কি? বিধেয়কে ব্যাখ্যা করার জন্য যে শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহৃত হয় তাকে বিধেয়ের প্রসারক বলে। আর বিধেয় হলো উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বিধেয় বলে। যেমন ভর সন্ধ্যায় লোকটি বাড়ি থেকে বের হয়ে গেল, এখানে বিধেয় কোনটা? বের হয়ে গেল, এটা হলো বিধেয়।
এই বের হয়ে যাওয়াটাকে ভর সন্ধ্যার মাধ্যমে প্রসারিত করা যাচ্ছে, তাই এটি হলো বিধেয়ের প্রসারক। 18 নম্বর, মেট্রোতে ওঠার জন্য আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ালাম। এ বাক্যে 2 নম্বর প্ল্যাটফর্ম কোন বর্গের উদাহরণ? বাক্যে ব্যবহৃত শব্দগুচ্ছ বা বাক্যাংশকে বর্গ বলে। বর্গ কয়েক ধরনের হতে পারে, যেমন বিশেষ্য বর্গ, বিশেষণ বর্গ, ক্রিয়া বিশেষণ বর্গ, ক্রিয়াবর্গ। যে শব্দগুচ্ছ ক্রিয়া বিশেষণ হিসেবে কাজ করে তাকে ক্রিয়া বিশেষণ বর্গ বলে। মেট্রোতে ওঠার জন্য আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ালাম। 2 নম্বর প্ল্যাটফর্ম এই শব্দগুচ্ছ ক্রিয়া বিশেষণ হিসেবে কাজ করছে, তাই এটি হলো ক্রিয়া বিশেষণ বর্গ। 19 নম্বর, দরিদ্র শব্দটির সঠিক উচ্চারণ লিখো। দরিদ্র। 20 নম্বর, বিচিত্র শব্দের বিশেষ্যবাচক রূপ কি হবে? বৈচিত্র্য। স্বরবৃত্ত ছন্দের এক একটি পর্ব কত মাত্রার হয়? 4 মাত্রার। বাষ্পরথ শব্দের অর্থ কি? বাষ্পরথ শব্দের অর্থ হলো রেলগাড়ি। 23 নম্বর, স্মৃতিস্তম্ভ কবিতাটি বাংলাদেশের ইতিহাসের কোন ঘটনাকে অবলম্বন করে রচিত? 52 ভাষা আন্দোলন। 24 নম্বর, আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি নিজেকে কার চিরচেনা স্বজন বলেছেন? আমি কোনো আগন্তুক নই কবিতাটিতে কবি কদম আলীর চিরচেনা স্বজন বলেছেন। 25 নম্বর, অলিখিত উপাখ্যান গল্পটি কোন প্রেক্ষাপটে লিখিত হয়েছে? উপনিবেশিক শাসন আমলের প্রেক্ষাপটে। শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের নৈবেত্তিক অংশের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো বার্ষিক পরীক্ষার জন্য তোমরা কোন কোন টপিকগুলো পড়বে। এখানে আমি তোমাদের যে টপিকগুলো নিয়ে আলোচনা করলাম, তোমাদের বার্ষিক পরীক্ষায় এই টপিকগুলো থেকেই কোশ্চেন আসবে। এই প্রশ্নগুলো হুবহু তুলে দিবে না, কিন্তু এই প্রশ্নগুলো যেই টপিক থেকে এসেছে সেই টপিকগুলো থেকেই তোমাদের প্রশ্ন আসবে। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।